সম্মানীয় সভাপতি, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীরা, আমি বিদ্যাসাগর মহাশয়ের জীবন সম্পর্কে আমাদের সারা বাংলা বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির একজন সাধারণ সদস্য হিসেবে যে চর্চা আমরা চেয়েছিলাম, নানান কারণে পূর্ণাঙ্গ রূপে সেটা আমরা করতে পারিনি। বিশেষ করে এই করোনা অতিমারির কারণে। কিন্তু যতটুকু আমরা করতে পেরেছি তাতে আমার ব্যক্তিগত যা উপলব্ধি বিদ্যাসাগরের জীবন সম্পর্কে আমি আপনাদের সামনে সেটা রাখার চেষ্টা করব। রবীন্দ্রনাথের একটা সুন্দর কথা আছে, তরুলতা জন্মিয়াই তরুলতা, প্রাণী জন্মিয়াই প্রাণী, বিড়াল জন্মিয়াই বিড়াল, কুকুর জন্মিয়া কুকুর, কিন্তু মানুষ জন্মিয়া মানুষ নহে, মানুষ তাহাকে হইতে হয়। আমরা বিদ্যাসাগরের জীবনটা যদি দেখি, দেখুন একটা ছোট্ট ছেলে, সেই বীরসিংহ গ্রাম, সময়টা কল্পনা করবেন, এখনকার সময় কিন্তু নয়, 200 বছর আগের ভারতবর্ষ, 200 বছর আগের আমাদের এই বাংলা। সেখানে সেই বীরসিংহ গ্রামের একটি পাঠশালায় পড়ছে বালক ঈশ্বরচন্দ্র। পাঠশালার পাঠ শেষ হওয়ার পরে তার বাবার প্রত্যাশা কলকাতায় এনে ছেলেকে আরও লেখাপড়া শেখাবে। কলকাতায় নিয়ে আসার জন্য তখন এখনকার মতো যানবাহন নেই, হেঁটে আসতে হবে। হেঁটে আসার সময় এতটা পথ সে বালক একা হাঁটতে পারবে না, কখনো বাবার কাঁধে, কখনো সঙ্গে একজন কাজের লোক নেওয়া হয়েছিল রাখালচন্দ্র, তার কাঁধে, কখনো কিছুটা হেঁটে। আমরা সকলেই সেই সময়ের একটা সুন্দর ঘটনা জানি, বাস্তব ঘটনা, কিন্তু শুনলে মনে হয় গল্পের মতো। আস্তে আস্তে রাস্তার পাশে, এখন আমাদের অধিকাংশ বাড়িতেই শিলনোড়া ব্যবহার হয় না, বাটনা বাটার জন্য যে শিলনোড়া ব্যবহার করা হয়। তো বাবাকে সেই বালক কিশোর ঈশ্বরচন্দ্র জিজ্ঞাসা করছে যে, বাবা রাস্তার ধারে শিল পোতা আছে কেন? বলছে ওগুলো শিল নয়, ওগুলো মাইলস্টোন। বলছে মাইলস্টোন কি? বলছে এখান থেকে কলকাতা কত দূরে আমরা বুঝতে পারবো, এক এক মাইল বাদে এই স্টোন আছে, সেখানে লেখা আছে যে এখান থেকে, এই যে দেখছো তুমি, কলকাতা এখান থেকে 19 মাইল দূরে। তো বলছে তাহলে এর প্রথমটা 1, পরেরটা 9। বলেছে হ্যাঁ। তো রাস্তায় চলতে চলতে দেখতে দেখতে যখন 10-এ এসে পৌঁছেছে, তখন সেই বালক তার বাবাকে বলছে, বাবা আমার ইংরেজির সংখ্যা শেখা হয়ে গেছে। তো বাবা পরীক্ষা করার জন্য পরেরটা জিজ্ঞাসা করেছে, বলেছে 9। তারপরেরটা জিজ্ঞাসা করেছে, বলেছে 8। তো বাবা ভাবছে যে সে তো 1-2 জানে, হয়তো চালাকি করে হিসেবটা মনে রেখে বলছে যে এটা 8, এটা 7। সে একটু 6 নম্বর মাইলস্টোন যখন পার হচ্ছে, তখন একটু অন্যমনস্ক করে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে সেটা পার করে এনে 5 নম্বর মাইলস্টোনে বলছে এটা কত? সেই ছোট্ট কিশোর বলছে যে বাবা এটা হওয়ার কথা 6, ভুল করে লিখেছে 5। তিনি বুঝলেন যে না, সত্যি সে শিখেছে। সেই ছোটবেলায় রাস্তায় চলতে চলতে মাইলস্টোন দেখে যে ইংরেজি সংখ্যা শিখেছিল, আজকে সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর বলা ভালো, সভ্যতার ইতিহাসে মাইলস্টোন হিসেবে দাঁড়িয়ে আছেন কিন্তু এই বিদ্যাসাগর। এমন একটা চরিত্র, অন্তত আমার ধারণা আপনাদের সঙ্গেও খুব দ্বিমত হবে না, বিশ্বের নবজাগরণের ইতিহাসে একটা বিরল চরিত্র। নবজাগরণ অন্য দেশে হয়তো শুরু হয়েছিল আগে, আমাদের দেশে পরে।
কিন্তু এমন একটা চরিত্র, বিশ্বের ইতিহাসে একটা বিরল চরিত্র। এই চরিত্রটা তৈরি হলো কি করে? আমরা বলি দয়ার সাগর, বিদ্যার সাগর। রবীন্দ্রনাথ মূল্যায়ন করে বলেছিলেন যে দয়া নহে বিদ্যা নহে, বিদ্যাসাগরের চরিত্রের প্রধান গৌরব তার অজেয় পৌরুষ অক্ষয় মনুষ্যত্ব। এই যে অজেয় পৌরুষ অক্ষয় মনুষ্যত্ব, এটা কোথা থেকে এলো? এমনি এমনি তো আসেনি। একটা নিরলস অধ্যাবসায়, কঠিন পরিশ্রম, সাধনা, তার মধ্য দিয়ে কিন্তু এই জায়গায় পৌঁছেছেন। দেখুন, ছোটবেলায় যখন এসেছেন, যেখানে থাকতেন বড়বাজারে বাবার সঙ্গে, সেখানে পড়াশোনার গল্প আমরা জানি। আমরা মজা করে ছোটবেলায় বলতাম, ওই রাস্তার লাইটে যখন কিছু পড়ছে কেউ, বলতাম যে দেখো বিদ্যাসাগর পড়ছে। তাকে আক্ষরিক অর্থেই দারিদ্র্যের কারণে পড়তে হয়েছে সেখানে। বাবার তখন 10 টাকা মাইনে। বাবার ইচ্ছে ছিল ইংরেজি পড়ানো হয় হিন্দু কলেজে, সেখানে ভর্তি করবেন। সংস্কৃত কলেজে ইংরেজি পড়ানো হতো না, কিন্তু সেখানে মাইনে 5 টাকা, 10 টাকা মাইনের 5 টাকা যদি সেখানে চলে যায়, সংসার চলবে না। বাধ্য হয়ে সংস্কৃত কলেজে ভর্তি করতে হয়েছিল। কিন্তু আমাদের অনেক সময় আমাদের পরিবারের ছেলে মেয়েদের আমরা পড়াশুনো করতে বলি, বলাই উচিত। কিন্তু বিদ্যাসাগর পড়াশুনো শুধু করেছেন এরকম নয়, কিন্তু সেই কিশোর বয়সে তাকে রান্না করতে হয়েছে, বাজার করতে হয়েছে, বাসন মাজতে হয়েছে, ঘর পরিষ্কার করতে হয়েছে। বড়বাজার থেকে সংস্কৃত কলেজ যাতায়াত প্রায় 4 মাইল, হেঁটে যাতায়াত করতে হয়েছে, তারপর পড়াশুনো করতে হয়েছে। এমনি এমনি হয়নি। বাবাকে সে বলছে যে আমি খাওয়া দাওয়া করে 10টায় ঘুমিয়ে যাব, 12টার সময় তুমি আমাকে ডেকে দেবে, তারপরে আমি পড়াশুনো করব সারা রাত। বাবা খাওয়া দাওয়ার পরে 2 ঘন্টা জেগে বসে থাকতেন যাতে ডেকে দেওয়া যায়। আরমানি গির্জার ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলে ছেলেকে ডেকে দিতেন। কঠিন একটা অধ্যাবসায়, কিন্তু এমনি এমনি হয়নি। 21 বছর বয়সে সংস্কৃত কলেজের সমস্ত পাঠ শেষ করলেন। তারপরেই প্রধান পণ্ডিতের কাজ নিলেন ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম। দেখুন, আমরা বিদ্যাসাগরের যে ইংরেজি লেখা দেখি, সেই ইংরেজি কিন্তু তিনি কলেজে শেখেননি। আমি বলেছি শুরুতেই সংস্কৃত কলেজে ইংরেজি ছিল না। পরবর্তীকালে তিনি যখন সংস্কৃত কলেজের সম্পাদক হন, তখন সরকারের কাছে আবেদন করে, শিক্ষা দপ্তরে আবেদন করে ইংরেজি চালু করেন। কিন্তু আমরা এই বিদ্যাসাগর কমিটি থেকে চর্চা করতে গিয়ে খুব অবাক হয়েছি। বিদ্যাসাগরের যখন 19 বছর বয়স, যখন সংস্কৃত কলেজের তিনি ছাত্র, ন্যায় বিভাগের ছাত্র, সেই সময়ে সংস্কৃত কলেজের ছাত্ররা শিক্ষা দপ্তরে একটা আবেদনপত্র পাঠিয়েছিলেন, দাবিপত্র পাঠিয়েছিলেন, যাতে সংস্কৃত কলেজে ইংরেজি চালু হয়। কতটা উদ্যোগ বিদ্যাসাগর নিয়েছিলেন জানা যায় না, কিন্তু সেই আবেদনপত্রে বিদ্যাসাগরের স্বাক্ষর আছে। দেখুন, সেই সময় থেকে তিনি বুঝছেন যে ইংরেজির প্রয়োজনটা কোথায়। তিনি যখন সংস্কৃত কলেজের সহকারী অধ্যাপক, সহকারী সম্পাদক হিসেবে যুক্ত হলেন, সম্পাদক তখন রসময় দত্ত। শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরও আধুনিক করা যায়, বিজ্ঞানসম্মত করা যায়, তার সমস্ত একটা পরিকল্পনা লিখে তিনি সম্পাদককে দিলেন, যাতে শিক্ষা দপ্তরে পাঠানো হয়। রসময় দত্ত সংস্কৃত কলেজের সমস্ত বিষয়ে বিদ্যাসাগর খুব উদ্যোগ নিক, এরকম তিনি চাইতেন না। তিনি বিদ্যাসাগরের সমস্ত প্রস্তাবগুলো না পাঠিয়ে কিছুটা পাঠালেন। এতে বিদ্যাসাগর অপমানিত বোধ করলেন, পরে চাকরি ছেড়ে দিলেন। সে যুগের 50 টাকা মাইনের চাকরি। রসময় দত্ত একজনকে বলেছিলেন যে দেমাগ দেখিয়ে বিদ্যাসাগর যে তোদের চাকরি ছেড়ে দিল, খাবে কি? সে এসে বিদ্যাসাগরকে বলাতে বিদ্যাসাগর তাকে বলেছিলেন যে তোমাদের দত্তবাবুকে বলো বিদ্যাসাগর মুদি দোকান করে খাবে, আলু পটল বেচে খাবে, কিন্তু যে চাকরিতে মর্যাদা নেই, বিদ্যাসাগর সে চাকরি করে না।
দেখুন, আমরাও অনেক জায়গায় কাজ করি, বেঁচে থাকার জন্য কাজ করতে হয়, অর্থের প্রয়োজন। কিন্তু বিদ্যাসাগর তার নিজের লেখাতেই আছে, বলছেন বেঁচে থাকার জন্য অর্থের তো প্রয়োজন আছেই, বাঁচতে তো হবেই, কিন্তু কীভাবে বাঁচব? আত্মমর্যাদা নিয়ে বাঁচব নাকি মাথা নিচু করে বাঁচব? আমার যে একটা সুন্দর স্বাভাবিক জীবন, তাকে কোনো রকমভাবে নাড়াচাড়া করতে দেব না, তাতে আমার মর্যাদা যদি চলেও যায় যাক। দেখুন, বিদ্যাসাগরের জীবন এমন একটা জীবন, জীবনের শুরু থেকে শেষ যখন একজন মানুষ হিসেবে তিনি উত্তীর্ণ হচ্ছেন, কোনো একটা জায়গায় কোনো আপোষ নেই, একটা জায়গায় নেই। তিনি সংস্কৃত কলেজ সম্পর্কে একটা আবেগে শিক্ষা সংস্কারে মন দিয়েছিলেন। তখন ছুটি হতো তিথি মেনে, অষ্টমী এবং প্রতিপদে ছিল ছুটি। এই যে এখন যে স্কুলে রবিবার ছুটি, প্রথম বিদ্যাসাগর চালু করলেন। লীলাবতীর গণিত, সংস্কৃত গণিত পড়ানো হতো, ইংরেজি গণিত প্রথম চালু করলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগর নিয়মানুবর্তিতা, স্কুলে যে ডিসিপ্লিন সিস্টেম চালু করলেন। সে মজার ঘটনা আছে, যে সংস্কৃত কলেজে তিনি পড়েছেন, প্রবীণ শিক্ষকরা, আপনারা এখানে অনেক শিক্ষক আছেন, তাদের ছাত্র হিসেবে তিনি সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন সেই কলেজে। কিন্তু প্রবীণ মানুষরা যখন আসেন কখন যান, তিনি ঠিক 10টার সময় এসে গেটে দাঁড়িয়ে থাকতেন, যে কে কখন আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। কেমন গল্পের মতো মনে হয়। এবার এই দাঁড়িয়ে থাকাটাই সকলের কাছে খুব লজ্জার বিষয় হয়ে যেত। আসতো সকলে দেরিতে, কাউকে কাউকে বলতেন। কিন্তু দেখুন, মানে শিক্ষক তো তার নিজের পিতৃসম ভালোবাসেন, বলতে পারেন না সবাইকে। প্রবীণ একজন শিক্ষক একদিন এরকম অনেক দিন হতে হতে বিদ্যাসাগরের সামনে দাঁড়িয়ে বলছে যে তুমি অন্তত কিছু আমাকে বলো, তবু কিছু উত্তর দেওয়া যায়, কেন দেরি হচ্ছে? তুমি এই যে দাঁড়িয়ে আছো, এতে আমি কাল থেকে আমি ঠিক সময় আসব। তিনি একটা নিয়মানুবর্তিতা চালু করেছিলেন, একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন। সেই সময় বেনারস সংস্কৃত কলেজের অধ্যক্ষ ছিলেন ভ্যালেন্টাইন সাহেব। তাকে শিক্ষা দপ্তর থেকে পাঠানো হয়েছিল যে এই সংস্কৃত কলেজ কলকাতার, সেটা পরিদর্শন করে সেটা সম্পর্কে আরও উন্নতি কীভাবে করা যায়, তার সিলেবাস কীভাবে আরও ডেভেলপ করা যায়, সে সম্পর্কে মতামত দেওয়ার জন্য। তিনি যে মতামত দিয়েছিলেন, বিদ্যাসাগর তার বিরোধিতা করেছিলেন। কেন বিরোধিতা করেছিলেন? দেখুন, মানুষটা বুঝেছিলেন সেই সময়ে যে অত্যন্ত মানুষের পরিচয় কিন্তু পোশাকে নয়। বাইরে থেকে পোশাক দেখলে মনে হবে যে একটা মানে ব্রাহ্মণ মানুষ, সেই ধুতি চাদর। একটা আধুনিক মানুষ বলতে যা বোঝায়, পূর্ণাঙ্গ আধুনিক মানুষ সে যুগে। তিনি বলছেন সেই যুগে দাঁড়িয়ে, আজকে নয় কিন্তু, বলছেন যে সাংখ্য বেদান্ত ভ্রান্ত দর্শন, এ নিয়ে আজকে আর কোনো দ্বিমত নেই। বিদ্যাসাগর বলছেন সেই যুগে। এ বলছেন কিসের ভিত্তিতে? মনে হয়েছে তাই? তার জন্য নয় কিন্তু। বলছেন যে হিন্দু মানুষের এখনও তার প্রতি আবেগ আছে বলে নানান কারণে এটা এখনও পড়াতে হয়, কিন্তু সঠিক যে দর্শন, মিলের লজিক, সেটা পড়াতে হবে এখানে, সেটা তিনি চালু করেছিলেন। এখন সেই যুগে এ কথা বলতে পারা খুব সহজ ব্যাপার ছিল না। বিদ্যাসাগর শিক্ষার জন্য দিদি বললেন, মানে আপনারা আজকের দিনে সত্যি সত্যি সকলের কাছে তো বটেই, বিশেষ করে মহিলাদের কাছে ঈশ্বর বলতে কিন্তু বিদ্যাসাগর। যে মানুষটা না থাকলে আজকে আপনারা এখানে যে বসে আছেন, দু কথা বলছেন, শুনছেন, এ সম্ভব ছিল না। সে সময় শিশু শিক্ষার জন্য তাকে যে উদ্যোগ নেওয়ার কথা বলা হলো, পায়ে হেঁটে হেঁটে গ্রামের পর গ্রাম গিয়ে স্কুল খুলেছেন, অকাতরে নিজের পয়সা বিলিয়ে দিয়েছেন। কিন্তু শিশু পাঠ্য বই নেই,
যা প্রয়োজন নেই। দেখুন বিদ্যাসাগরের জীবনটা, আমি আপনাদের যে কথাটা বলার জন্য আমি ঘটনাগুলো বলছি, জীবনের এমন একটা কোনো কাজ ছিল না যেটা উদ্দেশ্যবিহীন, শুধু নিজের ভালো লেগেছে তাই সে করছে, একটাও কাজ ছিল না। তার মতো জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ চাইলে বহু কিছু বই বের করতে পারতেন, কিন্তু তিনি লিখলেন বর্ণ পরিচয়, তিনি লিখলেন কথামালা, আখ্যান মঞ্জুরি, বোধোদয়। যে পাঠ্য বই চাই প্রথমে। দেখুন এই বইগুলোও যদি আপনারা একটু খুঁটিয়ে দেখেন, আজকে আমাদের পরিবারের ছেলে মেয়েদের এই বই পড়ানো তেমন হয় না, কিন্তু এই বইগুলোও যদি দেখেন, বর্ণ পরিচয় কি? বর্ণের পরিচয়ের জন্য বই, কিন্তু দেখুন তার মধ্য দিয়েও কীভাবে নীতি শিক্ষা দিয়েছেন। ধরুন আজও 200 বছর পার করে এসেও আমরা বলি মিথ্যে কথা বলা পাপ, বলি তো, কিন্তু বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে লিখছেন যে মিথ্যে কথা বলা অন্যায়। ছোট ছোট বহু জিনিস। আপনারা সেই সময়ে ইংরেজ পাদ্রী জন মারডক, তিনি বর্ণ পরিচয় পড়ে ইংরেজের গোয়েন্দা দপ্তরে একটা রিপোর্ট পাঠিয়েছিলেন যে এই যে বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছে, এটা যদি ছেলেমেয়েরা শেখে তাহলে তারা ইংরেজের বিরোধিতা করবে। যে ইংরেজ ঈশ্বরকে মানাতে চায়, এই ছেলেমেয়েরা ঈশ্বর মানবে না। বইটায় কিন্তু কোথাও ঈশ্বর না মানার কথা নেই। জন মারডক বলছেন যে বিদ্যাসাগর এর অথর একজন র্যাঙ্ক মেটেরিয়ালিস্ট। তিনি বুঝেছিলেন যে বিদ্যাসাগর চাইতেন, আপনারা যদি বোধোদয় পড়েন, বোধোদয়ের শুরু থেকে শেষ কি আছে, সেই সময়ের প্রেক্ষিতে শুরুতে আছে যে পৃথিবীর স্রষ্টা হচ্ছে ঈশ্বর। ঈশ্বর সম্পর্কে 4টে লাইন বলছেন, ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ। তারপরেই ধীরে 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 বইতে সমস্ত বস্তু জগৎকে কেন্দ্র করে আলোচনা, এবং সুন্দর কথা আছে ইন্দ্রিয় নিয়ে। দেখুন কতটা বিজ্ঞানসম্মত চিন্তা। বলছেন যে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমেই আমরা জ্ঞান সঞ্চয় করি। এই অভিজ্ঞতার মধ্য দিয়েই যে আমাদের জ্ঞান সঞ্চিত হয়, তার মধ্য দিয়েই আমরা ন্যায় অন্যায় বুঝতে পারি। এবং শেষ করছেন যেখানে বোধোদয়ের লেখা, সেখানে বলছেন পরিশ্রম ছাড়া কখনো কিছু লাভ করা যায় না। আমাদের অনেকের প্রবণতা আছে যে সবই পাবো কিন্তু পরিশ্রম করব না, বিনা আয়াসে কিছু পাওয়া যায় না। তার সঙ্গে বলছেন যে নিজের জন্য ভিক্ষে করে অন্যের কাছে কিছু নেওয়ার মধ্যে আত্মমর্যাদা নেই। দেখুন একজন শিশু যখন পড়বে, পড়তে পড়তে তার মধ্যে একটা সুকুমার বৃত্তির স্ফুরণ ঘটবে, একটা আত্মমর্যাদা সেই সময় থেকেই তৈরি হবে, যেটা বিদ্যাসাগর চেয়েছিলেন। শুধু একথা চাননি যে কিছু শিক্ষা হোক, অবাকথা শিখুক। কথামালার যে গল্পগুলো, মানে সে গল্প ধরেই অনেক আলোচনা হতে পারে। আমরা আমাদের ছেলে মেয়েদের সে গল্প পড়াই, বলুন তো? পাঠ্য বইতে এখন কোথায় পড়ানো হয়? ছোট্ট গল্প, সেই যে শ্রীগাল আর বাঘের গল্প। রাতের বেলা দেখা হয়েছে শ্রীগালের সঙ্গে বাঘের, দুজন গল্প করছে। তো বাঘ সেই শ্রীগাল বলছি, কুকুর আর বাঘের গল্প। কুকুরকে বাঘ জিজ্ঞাসা করছে যে তোর গলায় দাগ কিসের? বলছে দিনের বেলায় প্রভু আমাকে বেঁধে রাখে, রাতে ছেড়ে দেয়, আমি পাহারা দিয়ে আবার দিনে ঘরে চলে যাই। তো বলছে যে আমার কিন্তু খুব আরামায়েশে দিন কাটে, আমার খাবারের কোনো অভাব নেই। তো সে বাঘ বলছে যে তোর আরামায়েশে কাটে, কিন্তু তুই পরাধীন, আমি স্বাধীন। আমার না খেতে পেলেও আমি স্বাধীনভাবে বিচরণ করতে পারি। দেখুন গল্পটা ছোট, সেই যে কুঠারের গল্প, সোনার কুঠার, এই ছোট ছোট গল্প, তার মধ্য দিয়ে যে শিশুটি পড়বে তার মনের মধ্যে কি বলে দিতে হবে না যে সত্যি কথা কেন বলা দরকার, মিথ্যে কেন বলতে নেই, স্বাধীনতা মানে কি, এইটা তিনি চেয়েছিলেন। তার সমস্ত কাজের মূল কিন্তু ছিল এটা। নারী শিক্ষার জন্য তাকে কম বিদ্রূপ শুনতে হয়নি। মহিলাদের শিক্ষা সেই সময়ে দাঁড়িয়ে, আজকেও আপনারা জানেন, আপনারা
মানে শহরাঞ্চলে পর্যন্ত দেখা যায় বাড়িতে একটি ছেলে একটি মেয়ে থাকলে মেয়েটির শিক্ষাটার দিকে জোর দেওয়া হয় কম, কারণ সে তো চলে যাবে পরের ঘরে। এটাই প্রবণতা। 200 বছর আগের প্রবণতা কি ছিল? সেখানে দাঁড়িয়ে বলছেন যে মেয়েদের শিক্ষিত করা দরকার, তাকে অশ্লীল বিদ্রূপ শুনতে হয়েছে। কিন্তু তিনি যেটা ভেবেছেন করবেন, মানুষটা এ কারণেই মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে, আমরা তার কাছে মাথা নত করি এই কারণেই, যেটা ভেবেছিলেন সেখান থেকে সরেন। দেখুন বিদ্যাসাগরের জীবন, তখনকার সমাজ সম্পর্কে খুব বিস্তৃত আলোচনা এখানে নাই বা হলো, কিন্তু সমাজটা ছিল কেমন? যে কৌলিন্য প্রথা আপনারা জানেন, যে কুল রক্ষার জন্য কোলের শিশুকে পর্যন্ত বিয়ে দিয়ে দেওয়া হতো। একজন কুলীন ব্রাহ্মণ কেউ কেউ আছেন, ইতিহাস পড়লে দেখা যায় 70, 80, 100 করে বিবাহ করেছেন। কিন্তু ইতিহাস, যে বিধবা হচ্ছে কোলের মেয়েটি, মায়ের কাছে কাঁদছে, কিন্তু বিধবা বলে তাকে সমস্ত বিধবার নিয়ম পালন করতে হবে, তাকে উপবাস করতে হবে একাদশী। আপনারা এখানে যারা আছেন অনেক একাদশী আছে জানেন, যাকে বলে ভীম একাদশী, বড় একাদশী, নিরম্ব উপবাস, জল খাওয়া যাবে না। কোলের শিশু, কোলের কন্যা কাঁদছে জলের জন্য, মায়ের চোখে জল, কিন্তু শিশুর মুখে এক ফোঁটা জল দিতে পারে না সমাজের জন্য। সহ্য করতে না পেরে ঘরে রেখে দিয়ে রান্না করতে চলে যায়। ফিরে যখন আসে একটা সময়ে কাঁদতে কাঁদতে সে শিশু কান্না থেমে গেছে, ঘুমিয়ে গেছে, বুকে কোলে জড়িয়ে ধরে, সে শিশু আর কোনোদিন জাগবে না। এই তো ছিল সমাজ। বিদ্যাসাগররা স্থির থাকতে পারেন, শাস্ত্রে খুঁজে পেয়েছিলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, তাই তিনি বিধবা বিবাহের পক্ষে লড়েছিলেন। বিষয়টা কিন্তু এরকম নয়। আমি যেটা বলতে চাইছি, মানে আমার কথাটা, যে পড়তে পড়তে শাস্ত্রে হঠাৎ পেয়ে গেলেন তাই তিনি লড়াইয়ে নামলেন, বিষয়টা কিন্তু এরকম নয়। বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে বুঝেছিলেন যে বিধবা বিবাহ কেন প্রয়োজন, কতটা আধুনিক, তার লেখা পড়লে দেখবেন। শুধু সেই মানুষগুলোর কষ্টের জন্য বলেননি, কিন্তু কেন বিধবাদের বিয়ে প্রয়োজন, কেন একটা নির্দিষ্ট বয়সের আগে বিয়ে করা উচিত নয়, কি সুন্দর বিজ্ঞানসম্মত তার বিশ্লেষণ আছে। এই বিজ্ঞানসম্মত মনকে ভিত্তি করে যখন তিনি সিদ্ধান্তে এলেন যে বিধবাদের বিয়ে প্রয়োজন, কিন্তু সমাজ শাস্ত্রে না থাকলে মানবে না। দিন রাত এক করে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করলেন, খুঁজে পেলেন, কিন্তু সমাজপতিদের মানানো গেল না। তারা বললেন শাস্ত্রসম্মত, কিন্তু লোকাচার সম্মত নয়। আইন হলো, কিন্তু তখন আইন তো হয়েছে সেই যুগে। আজও আপনার পাড়ায় যদি কোনো বিধবা বিবাহ করে, বলুন তো আপনারা, আমরা এখানে যারা আছি সকলে কি খুব স্বাভাবিকভাবে নিতে পারি? আজও। তাহলে আইন দিয়ে হয় না, দরকার একটা মন, একটা মনন। যে মননটা সমাজের মধ্যে গড়ে ওঠা দরকার, যা বিদ্যাসাগর চেয়েছিলেন। এদের প্রতি, বিশেষ করে নারী জাতির প্রতি কি অকুণ্ঠ ভালোবাসা। দেখুন, একটা মানুষ গড়ে ওঠার পেছনে তার মা বাবার ভূমিকা থাকে প্রধান। কিন্তু বিদ্যাসাগরের মাকে যদি দেখি, আমরা আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি, আর বিদ্যাসাগরের মায়ের কথা যদি চিন্তা করি, চাকরি পাওয়ার পরে মায়ের কাছে গিয়ে বলেছে যে মা, আমি তো কাজ পেয়েছি, আমার তো এখন কিছু আয় হয়, আমার ইচ্ছে তোমাকে 3টে অলংকার দেব। তো মা বলছেন যে অলংকার দিবি? আচ্ছা, 3টে অলংকার আমি চাইবো, দিবি? বলবে মা, তুমি আমার কাছে চাইবে, আমি দেব না? বলছেন যে আমাদের এই গ্রামে একটা অন্নসত্র খুলে দেয়, যাতে দরিদ্র মানুষ সেখান থেকে খাবার পায়। একটা দাতব্য চিকিৎসালয় খুলে দেয়, যেন বিনা চিকিৎসায় অসহায়ের মতো তাদের মরতে না হয়। আর একটা বিদ্যালয় খোল, যেখানে শিক্ষা পাক ছেলে মেয়েরা। দেখুন, এই হচ্ছে মা। শীতে কষ্ট পায় বলে মাকে কম্বল দিয়ে এসেছিল,
পরের বার গেছে যখন বাড়িতে, গিয়ে শুনছে মা সেই কম্বল গায়ে দেয় না। বলছে, মা তোমাকে আমি কম্বল দিলাম, তুমি গায়ে দাও না কেন? বলছে, দেখ আমার এই গ্রামে অসংখ্য গরিব দুঃখী আছে, তাদের কম্বল নেই, আমার গায়ে দিতে যন্ত্রণা হয়। বিদ্যাসাগর বলছেন, কতগুলো কম্বল লাগবে তোমার, বলো, আমি দিচ্ছি। এই হচ্ছেন বিদ্যাসাগর। এই যে স্কুল পরিদর্শনের কথা বললাম, গ্রামের পথে হেঁটে যেতে যেতে রাস্তার পাশে এক জায়গায় দেখছেন একটা খালি গা, ধুলো মাখা একটা ছোট্ট শিশু লাফাচ্ছে আর হাততালি দিচ্ছে। বিদ্যাসাগর, এরা তো আনন্দ কিসে? সে এগিয়ে গিয়ে দেখছে বাচ্চাটি হাততালি দিচ্ছে আর বলছে, আজ আমাদের ডাল হয়েছে, আজ আমাদের ডাল হয়েছে। এমন একটা গ্রাম যেখানে কোনো দিন ডাল রান্না হয় না, মায়েরা শাক কুড়িয়ে নিয়ে আসে, সেটাই সিদ্ধ করে নুন দিয়ে খায়। বিদ্যাসাগর দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। অনেকে বলেন বিদ্যাসাগরেরা শুধু কাঁদে, তা একজন বলেছিলেন খুব সুন্দর, বলেছিলেন, বিদ্যাসাগরেরা কাঁদে, আমরাও কাঁদি। বিদ্যাসাগরেরা কাঁদে অন্যের দুঃখে, আমরা কাঁদি নিজের দুঃখে। এখানেই পার্থক্য ওনাদের সঙ্গে আমাদের। সেই বিদ্যাসাগর যুক্তি দিয়ে যা বুঝেছিলেন, বিজ্ঞান দিয়ে যা বুঝেছিলেন, তিনি দেখুন, ধর্ম সম্পর্কে আমাদের কমিটি যা মনে করে, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস। এখানে যারা উপস্থিত আছেন যে কোনো ধর্মের মানুষ হতে পারেন। আমরা বিচার করি মানুষটা কেমন। অনেক ডিগ্রি আছে, অনেক টাকা আছে, সে হিন্দু না মুসলমান, ভালো পোশাক পরে আছে, প্রধান বিচার্য বিষয় মানুষটা কেমন। ধর্ম মানুষের ব্যক্তিগত আচারের বিষয়। ধর্ম কেউ মানতে পারে, কেউ নাও মানতে পারে, সেটা দিয়ে কিন্তু মানুষ বিচার হয় না। দেখুন, আজকের দিনে বিদ্যাসাগরের চর্চা কেন বেশি প্রয়োজন? নানান দিক থেকে আমরা সকলে মনে করি বলেই এসেছি, এটা সত্য। কিন্তু দেখুন, বিদ্যাসাগর গিয়েছেন কাশীতে বাবার সঙ্গে দেখা করতে। কাশীর পাণ্ডারা সকলে ঘিরে ধরেছে যে কলকাতা থেকে একজন বড় মানুষ এসছেন, তাহলে তাকে পুজো দিলে, ডালা দিলে কিছু পাওয়া যাবে, একটু বেশি টাকা। তাকে ঘিরে ধরেছে। বিদ্যাসাগর বলছেন যে না, আমি পুজো দিতে যাব না। তাতে পাণ্ডারা বলছেন, আপনি কাশীতে এসেছেন, বিশ্বেশ্বরের মন্দিরে যাবেন না? বলছেন না। বলে, আপনি বিশ্বেশ্বর মানেন না? বলছেন না। তারা প্রচণ্ড রেগে গেছে। বলছে, আমি তোমাদের কাশী মানি না, তোমাদের বিশ্বেশ্বর মানি না। আমার বাবা আমার বিশ্বেশ্বর, মা আমার অন্নপূর্ণা। যখন খবরের কাগজে দেখি ছেলে বিদেশে থাকে, এখানে এসে মাকে বলছে, তোমাকে আমার কাছে নিয়ে যাব, সমস্ত বেচে দাও, সঙ্গে নিয়ে এয়ারপোর্টে বসিয়ে রেখে বলে, একটু বসো, ভেতর থেকে আসছি, সেই ছেলে আর ফেরে না। এ ছেলে যদি বিদ্যাসাগরের চর্চা করতো, এমন হতো? হয়। আমরাও আমাদের ছেলে মেয়েদের চাই ভালো হোক, কে না চায়? সবাই চায়। চাইলেই কি হয়? আমি ছেলেটিকে বলি যে স্কুলে গিয়ে টিফিনটা কাউকে দিবি না, তোর জিনিসটা একটু আলাদা করে লাগবে। যে আমি শেখাচ্ছি আপনি বাঁচলে বাপের নাম, সেই ছেলে যখন বড় হয়ে সত্যি সত্যি নিজেই বাঁচে, বাবাকে দেখে না, তখন দুঃখ করে লাভ কি? শিখিয়েছি তো আমি। মানুষ যদি হতে হয়, দেখুন, আগুন থেকে আগুন জ্বলে। বড় মানুষদের জীবন চর্চা না করলে মানুষ হওয়া যায় না। আমার বাড়িতে যদি একটা ক্ষুদিরামের ছবি থাকে, বিদ্যাসাগরের ছবি থাকে, তার সামনে দাঁড়িয়ে কোনো খারাপ চিন্তা মনে আসে না, আসতে পারে না। আমরা কজন রাখি? সেই যুগে বিদ্যাসাগর এমন একজন মানুষ যিনি কোনো মন্দিরে যাননি, কোনো দিন যাননি। তিনি বলছেন, ব্যাধিতে গা উজাড় হয়ে যাবে, মানুষ অনাহারে মরবে, আর আমি ভগবান ভগবান করবো, এমন ভগবত প্রেম আমার নেই, আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। বিদ্যাসাগরের কাছে রামকৃষ্ণ এসেছিলেন। আপনারা রামকৃষ্ণ কথামৃত পড়লে দেখবেন কি সুন্দর তাদের কথোপকথন। দুজনেই বড় মানুষ। রামকৃষ্ণ অত্যন্ত বড় মানুষ, কিন্তু
তার পথ আলাদা। সেখানে আসার পরে রামকৃষ্ণ বলছেন যে এতদিন খাল বিল নদী নালা দেখেছি, আজকে সাগরে এলাম। তো বিদ্যাসাগর বলছেন এসেছেন যখন খানিকটা নলা জল নিয়ে যান। রামকৃষ্ণ বলছেন যে না না, আপনি তো ক্ষীরের সমুদ্র। কথোপকথনের পর যখন চলে যাচ্ছেন, দেখুন রামকৃষ্ণের প্রজ্ঞা কতটা। তিনি জানতেন যে বিদ্যাসাগর মন্দিরে যাবে না। যাওয়ার সময় বলেননি যে দক্ষিণেশ্বরের মন্দিরে আসুন, তিনি বলেছেন যে রাসমণি একটা সুন্দর বাগান করেছে, বাগান দেখতে আসবেন। বিদ্যাসাগর ভদ্রতার খাতিরে বলেছিলেন যাব, কিন্তু যাননি। পরবর্তীকালে শিষ্যদের নিয়ে বসে রামকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ রে, তোদের বিদ্যাসাগর নাকি মিথ্যে কথা বলে না, আমাকে আসবে বলেছিল, আসেনি তো। একটা মানুষ বলতে যা বোঝায়, ম্যান। ধরুন আমরা আমাদের নিজেদের যদি কল্পনা করি, নিজেদের যদি ভাবি, আমাদের জীবনের ঘরে বাইরে প্রতি পদে কত আপোষ, সকলে বুঝি এটা করা দরকার, করতে পারি না। কিন্তু বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য লড়েছিলেন, প্রথম বিধবা বিবাহ দিয়েছেন তার নিজের ছেলের সঙ্গে। আমরা যে কথা বলি বাড়িতে করতে পারি, প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন। আবার সেই ছেলে যখন সেই বিধবা বিয়ে করার পরে সেই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছে, তাকে ত্যায্যপুত্র করেছে। সেই সময়ের একটা অসাধারণ ঘটনা আছে। আমরা জানি এদেশের নবজাগরণের প্রাণপুরুষ শুরু হচ্ছে যাকে দিয়ে, রামমোহন রায়। এবছর তার 250তম জন্মবর্ষ। রামমোহনের ছোট ছেলে বিদ্যাসাগরের বন্ধু। বিধবা বিবাহের আয়োজন হয়েছে, তার কাছে বিদ্যাসাগর গিয়ে বলছেন যে বিধবা বিবাহের আয়োজনে তুমি এসো, কারণ যত বেশি প্রতিষ্ঠিত মানুষেরা আসবেন তত সমাজে সেটা প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ বেশি। দেখুন আমাদের জীবনেও অনেক সময় হয়, আমরা অনেক সময় বুঝি একটা ভালো কাজ যাওয়া উচিত, কিন্তু আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে করো, আমি আছি, তোমাদের সঙ্গে আছি। ঠিক একই কথাই বলেছিলেন রামমোহনের ছেলে, যে আমি তো বিধবা বিবাহ সমর্থনই করি, চাঁদাপত্রও দিচ্ছি, কিন্তু অনুষ্ঠানে উপস্থিত থাকার কি দরকার আছে? ক্রুদ্ধ বিদ্যাসাগর কোনো কথা বলেননি, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে শুধু দেওয়ালের দিকে রামমোহনের ছবির দিকে আঙুল দিয়ে বলেছিলেন যে ছবিটা টাঙিয়ে রেখেছো কেন, ওটা নামিয়ে দাও। দেখুন আমরা আজকে যে সমাজের মধ্যে আছি, এই সমাজটা ঠিক ভালো নেই। আমরা যারা আছি সকলে বুঝি, খুব বিস্তৃত ব্যাখ্যা না করলেও বুঝি এই করোনার পরিস্থিতি আমাদের দেখিয়ে দিয়ে গেল এই সভ্যতাটা ভালো নেই। আমরা সভ্যতার বড়াই করি, প্রযুক্তি অনেক এগিয়েছে, কিন্তু আমরা তো দেখেছি এই সভ্যতার রাজপথেই সন্তান সম্ভবা মা রাস্তায় হাঁটতে হাঁটতে সন্তান প্রসব করছে। দুখানকে বুকে আঁকড়ে ধরে সেই পরিযায়ী মা আবার পথ হাঁটছে। এই তো সভ্যতা। আপনারা টিভিতে অনেকেই দেখেছেন সেই সময়ের ঘটনা। রেল স্টেশনে মা পড়ে রয়েছে, 2 বছরের ছেলেটি চাদরের খুঁট ধরে মাকে ডাকছে, মা আর জাগবে না, মৃতদেহ পরিযায়ী শ্রমিকের পড়ে আছে। রেলপথ সভ্যতার প্রতীক, হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রমিকেরা পড়ে আছে রেলপথে। রাতের অন্ধকারে ক্লান্ত ঘুমন্ত সেই শ্রমিকদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে ট্রেন। এই কলকাতায় বেসরকারি হাসপাতালের নিচে অ্যাম্বুলেন্সে বাবাকে নিয়ে গেছে, 3 লাখ টাকা জমা দিয়েছে, বাকি 3 লাখ জমা দিতে পারেনি বলে অক্সিজেন জোটেনি, মারা গেছে। এই তো সভ্যতায় আমরা আছি। যদি বিদ্যাসাগর থাকতেন, আজকে অনুষ্ঠান আমাদের যতক্ষণ চলছে, এইটুকু সময়ের মধ্যে সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে মেয়েদের ওপরে যে অত্যাচার প্রতি মুহূর্তে ঘটে চলেছে, প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি মুহূর্তে। আমি কোনো বিশেষ ঘটনার নাম উল্লেখ করতে চাইছি না, কিন্তু বলুন তো, আপনি টিভি দেখুন, আপনি যে কোনো দিনের একটা সংবাদপত্র বের করুন, যে কোনো দিন, সব খবর আসে না, কিন্তু যেটুকু আসে কি নিষ্ঠুর অত্যাচার মেয়েদের উপরে। এই সমাজেই তো, এই কুৎসিত পচা গলা সমাজটাকে বিদ্যাসাগর দেখে যান।
বিদ্যাসাগর সেই যুগের সর্বোন্নত চিন্তাকে জীবনে গ্রহণ করেছিলেন বলেই তিনি বড় মানুষ। একজন মানুষ বড় মানুষ তখনই হতে পারেন যে যুগে তিনি অবস্থান করছেন সেই যুগের যে সর্বোন্নত চিন্তা, সে যুগের সর্বোন্নত চিন্তা কি ছিল? আমরা জানি পরাধীন দেশ, কিন্তু পরাধীন দেশেও কিন্তু বিদ্যাসাগর কোনো ইংরেজের কাছে মাথা নত করেননি। আমরা সে সময় কার সাহেবের ঘটনা জানি, নতুন করে সে ঘটনা আমি বলছি না, সহজ ব্যাপার নয়। কিন্তু সাহেবের কাছে গিয়েছিলেন বিদ্যাসাগর একটা কাজে, দেখছেন টেবিলের ওপরে বুট জুতো পরে পা তুলে দাঁড়িয়ে আছে, কথা বলছে। সেই কার সাহেব যখন এসেছিল, বিদ্যাসাগর চাপরাশিকে বলছেন যে দাঁড়া দাঁড়া একটু অপেক্ষা করতে বল। তালপাতার জুতোটা খুঁজে নিয়ে এসে জুতো পরে টেবিলের ওপরে পা তুলে সেই সাহেবকে ডেকেছে। প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সে শিক্ষা দপ্তরে অভিযোগ করেছে। বিদ্যাসাগর যখন জবাবদিহি করছেন, বলছেন যে সাহেব, আপনারা তো সভ্য জাত বলে জানি, আপনাদের থেকেই তো শিখব। আমি গিয়েছিলাম দেখা করতে, দেখলাম এটাই বুঝি সম্বর্ধনার রীতি, টেবিলের ওপরে জুতো তুলে বসে থাকা। কোনো জায়গায় কিন্তু কোনো আপোস করেননি। পরাধীন ভারতবর্ষে অনেকে বলেন যে কই তিনি স্বাধীনতা আন্দোলনে তো যোগ দেননি। বিদ্যাসাগর বুঝেছিলেন যে স্বাধীনতা আন্দোলন যারা করবে তাদের দেহে মনে মানুষ হতে হবে। কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে তার কাছে গিয়েছিলেন একজন যে আপনি কংগ্রেসে যোগ দিন। তৎকালীন কংগ্রেস কিন্তু এখনকার কংগ্রেস পার্টি নয়, তখন কংগ্রেস একটা মঞ্চ। গিয়েছিলেন তার কাছে। বিদ্যাসাগর বলছেন, তোমরা কংগ্রেস করছো, তলোয়ার ধরতে পারবে? তারা মাথা নিচু করেছিল। বলছে, আমি এমন মানুষ তৈরি করে যেতে চাই যারা তলোয়ার ধরতে পারবে, লড়াই করতে পারবে। এই হচ্ছেন বিদ্যাসাগর। তার শেষ জীবনে কারমাটারে, মানে জীবনের অসংখ্য ঘটনা আপনারা যদি দেখেন, কারমাটারে সাঁওতালদের মধ্যে থাকতেন। সেখানে মানে তাদের নিয়েই জীবন। হোমিওপ্যাথি ওষুধের বাক্স নিয়ে ছুটে যাচ্ছেন গ্রামের পর গ্রাম, তাদের চিকিৎসা করছেন। বিদ্যাসাগর অসুস্থ হওয়ার জন্য কারমাটারে মাঝে মধ্যে তাকে পাঠানো হতো, বলা হতো যাওয়ার জন্য। একবার যখন কলকাতায় তাকে বলা হচ্ছে যে আপনি ওখানে যান, কদিন বিশ্রাম নিয়ে আসুন, বিদ্যাসাগর বলছেন যে আমার ওখানে গেলে খুব কষ্ট হয়। বলছে কেন? বলছে কষ্ট হয় এই কারণে যে সেখানে যে অসংখ্য দরিদ্র সাঁওতালরা তারা খেতে পায় না, তাদের যদি সকলের ব্যবস্থা আমি করতে পারতাম তাহলে আমার ওখানে গেলে আমি শান্তিতে থাকতে পারতাম। দেখুন মানুষের প্রতি যে অকণ্ঠ ভালোবাসা। এই যে আপনারা ত্রাণ দিয়েছেন আপনাদের কমিটির পক্ষ থেকে, আমি শেষ করব আমার একটি কথা আপনাদেরকে বলে, ভেবে দেখবেন। ধরুন রাস্তা পার হতে পারছে না অচেনা অজানা দৃষ্টিহীন কোনো মানুষ, আপনি হাত ধরে রাস্তাটা পার করে দিলেন। আপনার বৈষয়িক কোনো লাভ হলো না, কিন্তু মনে যে তৃপ্তি হলো, 1000 কোটি টাকা দিয়েও এই তৃপ্তি পাওয়া যায়। নিঃস্বার্থভাবে অন্যের জন্য কোনো কিছু করার মধ্যে যে তৃপ্তি, এ কোথাও পাওয়া যায় না। বিদ্যাসাগরদের চর্চা এ কারণেই প্রয়োজন। আজকের সমাজে মানুষের এই তৃপ্তির কাঠামোটাই নষ্ট হয়ে গেছে। শুধু নিজেকে নিয়ে থাকার মধ্যেই মানুষের তৃপ্তি। আগে নিজের পরিবার ছিল, এখন পরিবারও নেই, শুধু নিজে। প্রতিটি সংসারে সংসারে অশান্তি কেন? আমরা বাইরে থেকে দেখি সুখের সংসার, বলুন তো, ঘরে ঘরে বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান। এই সমাজটায় তাই বিদ্যাসাগরের চর্চা প্রয়োজন। খুঁজে বের করা, তাকে জীবনে গ্রহণ করা, বিদ্যাসাগরের জীবন থেকে নির্যাস নিয়ে, তাহলেই কিন্তু বিদ্যাসাগরের জীবনের যথার্থ চর্চা, যথার্থ মূল্যায়ন, যথার্থ শ্রদ্ধা। আমি আপনাদেরকে বলবো, আমাদের যে সারা বাংলা বিদ্যাসাগর জন্মদিন শতবর্ষ উদযাপন কমিটি, আমরা এই উদ্দেশ্য নিয়েই কমিটি তৈরি করেছিলাম। বিদ্যাসাগরের চর্চা মানে শুধু কিছু সাল তারিখ নয়, আমরা ঘরে ঘরে বিদ্যাসাগরকে নিয়ে যাই, আমার ছেলেটিকে মেয়েটিকে বিদ্যাসাগরকে চেনাই। আমি যদি সত্যি সত্যি হৃদয় দিয়ে অনুভব করি যে আমার ছেলেটি বিদ্যাসাগর না চিনলে মানুষ হবে না,
হতে পারে না আজকের দিনে। তাহলে আমি আমার ছেলেকে, আমার পাড়ার আরও 5 জনকে ডেকে নিয়ে এসে আমি বিদ্যাসাগরের ছবিতে 2টো মালা দিই। এই মানুষটার ছবির সামনে দাঁড়ালেই একটা অদ্ভুত অনুভূতি হয়। আজকের সমাজে যারা চালায় তারা চায় না বিদ্যাসাগরের চর্চা হোক। এই যে 29শে জুলাই প্রয়াণ দিবস গেল, আপনারা বলুন তো, আপনারা যারা টিভি দেখেন, আপনারা যারা সংবাদপত্র পড়েন, এই মানুষেরই তো চর্চার দরকার ছিল বেশি। কোথায় ছিল চর্চা? ছিল না। কিন্তু আবার আসার কথা, এটা আপনাদের এই ছোট এই কমিটির মতো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এইরকম ছোট 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 উদ্যোগ নানান জায়গায় হচ্ছে। একে কখনো শেষ করা যায় না। বিদ্যাসাগরের চিন্তা, বিদ্যাসাগরের অবস্থান, বিদ্যাসাগর মানুষের হৃদয়ের খুব গভীরে আছে, বাইরে ছবিতে না থাকতে পারে, এখান থেকে কেউ সরিয়ে ফেলতে পারে না, কিন্তু এর ধারাটা বজায় রাখার দরকার। আমরা অনেক সময় বলি যে আজকের প্রজন্ম এদেরকে চেনে না, ঠিক, এদের চিনতে চায় না, ঠিক, কিন্তু এর জন্য তো দায়ী আমরা কতটুকু করছি চেনানোর জন্য। এই কমিটি আমরা সকলে মিলে সে চেষ্টা করব, তার মধ্য দিয়েই বিদ্যাসাগরের যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন হবে। এটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। নমস্কার।